আপনারা যারা স্কিল পার্টে যে স্কিল পার্ট দিচ্ছেন ওই স্কিল পার্টের ইয়ে লাগবে, সিএস ডাউনলোড করতে হবে। ওই স্কিল পার্টে সিএস ডাউনলোড করার পরে ওই সিএস এর অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি থেকে যে কোনো একটা ইউনিট আপনি চুজ করে সেই ইউনিট থেকে আপনি এই পুরো এভিডেন্সটা বানাবেন। দ্যাট মিনস আপনি যে এভিডেন্সটা তৈরি করবেন সম্পূর্ণ এভিডেন্সটা তৈরি হবে একটা ইউনিট অফ কম্পিটেন্সির উপর, একটা ইউনিট অফ কম্পিটেন্সির উপর। আর ওই ইউনিট অফ কম্পিটেন্সটা হচ্ছে আপনার অকুপেশন রিলেটেড সিএস থেকে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি এনএসডি এর পোর্টালের সিএসটা কোথায় পাবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন এনএসডি স্কিলস পোর্টালে যাবেন। এনএসডি স্কিলস পোর্টালে গেলে এই দেখেন এরকম একটা ভিউ আসবে। হ্যাঁ, এরকম একটা ভিউ আসলে এই যে দেখেন এইখানে আবার যাবেন ন্যাশনাল স্কিলস পোর্টাল। এই নিচের লিংক, ম্যানুয়াল, যোগাযোগ এগুলো কিছুতে দিবেন না, ডাইরেক্ট এইখানে ন্যাশনাল স্কিলস পোর্টালে ক্লিক করে দিবেন। তখন এই যে এরকম একটা ভিউ আসবে, ওয়েলকাম টু ন্যাশনাল স্কিলস পোর্টাল। তারপরে নিচে যাবেন, নিচে গিয়ে এই যে এইখানে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস এদিকে আসবেন, এদিকে লিস্টে যাবেন। লিস্টে গিয়ে এখানে আইডি আপনাদের লাগবে না, ডকুমেন্ট টাইপে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে মানে আপনি কি নামাতে চাচ্ছেন, সিএস, ক্যাড, সিবিসি, সিবিএলএম না কি, ওকে, নাকি কি বল কম্পিটেন্সি স্কিল লগবুক নাকি সেলফ অ্যাসেসমেন্ট গাইড, কোনটা লাগবে? তো আপনার লাগবে সিএস, তখন আপনি এই সিএস এ ক্লিক করবেন। এসএস টাইপ আপনার লাগবে না, জাস্ট এই সেক্টরে যাবেন। সেক্টরে গেলেন, আপনি কোন সেক্টরের সেই সেক্টরটা দিবেন। ওকে, আপনি কোন সেক্টরে সেই সেক্টরটা দিবেন। আর এখানে অকুপেশন আছে, দ্যাট মিনস আপনি কোন অকুপেশনটা নিতে চাচ্ছেন, মানে ওই সেক্টরে কোন অকুপেশন। ওকে, যেমন এই যে ফুড দিলাম আমি, ফুড অ্যান্ড বেভারেজ কি, প্রিজার্ভেশন, প্রোডাকশন না সার্ভিস কি, তখন আপনি এই অকুপেশনটা দিবেন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। এই যে দিয়ে দিলেন, এবার সার্চ দিলেন, এই যে দেখেন সিএস পেয়ে যাবেন। এই যে দেখেন চলে আসছে আপনার সিএস, দেখছেন? ঠিক আছে, এখানে এবার অ্যাকশনে গিয়ে এই যে এটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড, বুঝতে পারছেন আপনারা? জি। ইয়েস মিস। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। জি বলেন স্যার। জি ম্যাম, হচ্ছে যাদের হচ্ছে সিবিএ কম্পিটেন্ট তাদের ক্ষেত্রে কি ট্রেনার পেড দেওয়ার সময় কি সিবি এর এভিডেন্সটা মানে পারফর্ম করতে হবে কিনা? এভিডেন্স লাগে না, আপনার যদি সিবিএ মানে কম্পিটেন্ট হন তখন আপনি ওই কার্ডসটা দিলেই হবে। ট্রেনার আচ্ছা, ওটা পার্টের কি বাকি সার্টিফিকেট? অংশটুকু হ্যাঁ, আমি অনলাইন বলি একটু। সার্টিফিকেট চলে আসছে ম্যাম। অনলাইনেটাই প্রিন্ট করে দিয়ে দিবেন, শেষ। আপনি তো সরাসরি আচ্ছা, এটা এখন তো আমাদের এই সার্টিফিকেট বেশিরভাগই অনলাইন বেস, তো আপনি ওই হ্যাঁ অনলাইন সার্টিফিকেটে দিলেন। বা ধরেন আপনার যে অনলাইন সার্টিফিকেট না আসলে ধরেন আপনার কার্সে তো আপনার কম্পিটেন্ট আছে, কার্স দিলেন, হ্যাঁ তাহলে হ্যাঁ আপনার ওই যে এভিডেন্স, ট্রেনার পার্টের এভিডেন্সটুকু করবেন। ট্রেনার পার্টের এভিডেন্সটুকু করার পরে শেষে আপনি আপনার কার্সটা দিয়ে দিলেন, তাহলে আপনার ওই অ্যাসেসর পার্টের ডেমোটাও আপনার নিবে না, আর হচ্ছে অ্যাসেসর পার্টের এভিডেন্সটাও তারা আর চেক করবে না। আচ্ছা আচ্ছা। তাহলে ম্যাম এখন এভিডেন্স যেটা রেডি করব সেটা এসএসআর পার্টের এইগুলো সবকিছু বাদ দিয়ে দিব? এখন আমি তো জানি না আপনি কি পাস করছেন না কি করছেন, আপনি তো আমাকে কোয়েশ্চেন করছেন, আমি ম্যাম উত্তর আমি দিচ্ছি। এখন আপনি কি বুঝি না কম্পিটেন্ট ম্যাম, হয়ে বুঝি গেছেন? না। হ্যাঁ, কম্পিটেন্ট হয়ে গেছে সিবিএ মানে এসএসআর পার্ট। আচ্ছা, এখন তাহলে ট্রেনার পার্ট করতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে ওই যে মানে বাকিটুকু আপনার করতে হবে, ট্রেনার পার্টের এভিডেন্সটা করতে হবে। এভিডেন্সের শেষে আপনার ওই কার্ডস বা আপনার যদি অনলাইন কপি চলে আসে তাহলে ওই অনলাইন কপিটা দিয়ে দিলেন কার্ডস সহকারে। ঠিক আছে, কার্ডস সহকারে দিবেন। তখন এটা সে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে আপনি কম্পিটেন্ট, আর কিছু না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তারপরে দেখো আপনাদের মোটামুটি ইয়েতে
ওই যার যার গ্রুপে আপনাদের এভিডেন্স একটা ব্ল্যাঙ্ক এভিডেন্স প্রোভাইড করছি, ওই ব্ল্যাঙ্ক এভিডেন্সে আপনারা দেখবেন ইয়ে করা আছে। আচ্ছা মিস, ওই একটা এভিডেন্স কোশ্চেন ছিল। দিয়ে হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা মিস, ওই যে হ্যাঁ ইয়ের শুনতে অনলাইন সার্টিফিকেটটা কতদিন লাগতে পারে আসতে লাগে? আগে তো 3 দিন 7 দিনে দিয়ে দিত, এখন 1 মাসও লাগে। আমার তো হচ্ছে এই লেভেল 1 দিয়েছিলাম যেটা, এটা তো এখনো সার্টিফিকেট অনলাইনে আসে নাই মনে হয়। আমাদেরটা ও দিয়েছিলাম আচ্ছা, হচ্ছে গত মাসে 10 একটু তারিখে। সময় নেয় এখন, একটু সময় সময় নেয় লাগে। স্যার। হ্যাঁ, আগে দিয়ে দিত 7 দিনে, এখন একটু সময় লাগে। আচ্ছা দেখেন, আপনাদের যে একটা এভিডেন্স করতে হবে, এই এভিডেন্সটা যে এরকম, বুঝতে পারছেন, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, এরকম একটা কভার পেজ করতে হবে। আর যারা হচ্ছে সিবিএ, তারা শুধু এই যে সিবিএ লিখবেন, আর যারা সিবিটি অ্যান্ড এ, তাহলে সিবিটি অ্যান্ড এ এভাবে লিখবেন। ওকে, তারপরে এভিডেন্স ডকুমেন্ট সাবমিটেড টু, কাকে সাবমিট করবেন? ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি ফর সিবিটি অ্যান্ড মেথোডোলজি লেভেল 4। ওকে, এবার সাবমিটেড বাই, এখানে দেখেন আপনার নাম, পরিচয়, ঠিকানা এখানে দিবেন, নাম দিবেন, ডেজিগনেশন দিবেন। এখন আপনি দিলেন ট্রেনার, ইনস্টিটিউটের নাম দিলেন। এই ইনস্টিটিউটটা এমন না যে আপনি যেখানে কাজ করেন সেটারই দিতে হবে, বা আপনি ধরেন এখানে অনেকেই আছেন যে আপনি কাজ করেন না, তাহলে কোথা থেকে দিবেন এই ইনস্টিটিউটটা? ওকে, এরকম কোনো কিছু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যে কোনো একটা ইনস্টিটিউটের নাম ব্যবহার করলেই পারেন, কিন্তু টিটিসি গুলো বাদে। যেমন আপনি বললেন যে ইনস্টিটিউট রাজশাহী টিটিসি, তারপরে বললেন দিনাজপুর টিটিসি, বা যে কোনো টিটিসি, ঢাকা বিকি টিটিসি, এইসব বাদে নর্মাল একটা যে কোনো ইনস্টিটিউট আপনার আশেপাশে আছে না, ওদের নাম ইউজ করবেন। তারপরে অ্যাড্রেস দিলেন, মোবাইল নাম্বার দিলেন, আপনার ইমেল অ্যাড্রেস দিলেন। ওকে, এইটা টিটিসি? না, টেকনিক্যাল মানে টিটিসি গুলো অ্যাড করেন না, টিটিসি টিটিসি গুলো তো না। সরকারি, বিটিভির আন্ডারে মনে হয় ওটা। হ্যাঁ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো পারবেন। ম্যাম, উপরে যেটা দেখালেন ওখানে কি সিভিটি দিতে হবে উপরে, যাদের শুধু ট্রেনার পার্ট? এখানে যারা আমি যারা ট্রেনিং পার্ট তারা সিবিটি এ দিতে হবে, আর যারা শুধুমাত্র অ্যাসেসর পার্ট তারা সিবিএ দিবে। এরপর দেখেন আপনাদের কিছু টেবিল অফ কন্টেন্ট আছে। এই কন্টেন্ট গুলা হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন আছে, তারপরে মেইনটেনেন্স এন্ড হাউসকিপিং ফর্ম আছে, ট্যাক্স অ্যানালাইসিস, এগুলো আপনাদের লাগবে না। আমি একটু দেখাচ্ছি কোনগুলো লাগবে না, কোনগুলো লাগবে। এই যে দেখেন, এই লাল কালিগুলো বাদে এখানে আরো 2টা জিনিস অ্যাড করতে হবে। টেবিল অফ কন্টেন্টটা আপনাদের ওইখানে দেওয়া আছে, ওই ইয়েতে। এই লাল কালিগুলো বাদে বাকিগুলো আপনাদের অ্যাড করতে হবে। একটা হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট আপনাদের করতে হবে। তারপরে আপনার হচ্ছে অ্যাসেসমেন্ট, আপনার রিসোর্স চেকলিস্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনাদের সিএসটা লাগবে না, যেহেতু অ্যাসেসর পার্ট আপনাদের সিএসটা লাগবে না। তো আপনাদের একটা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স করতে হবে। আপনাদের এভিডেন্সের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাসেসর পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স হচ্ছে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর সেলফ অ্যাসেসমেন্ট শিট করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাটেন্ডেন্স শিট করতে হবে, কম্পিটেন্সি বেস এগ্রিমেন্ট ফর্ম, রিটেন কোয়েশ্চেন উইথ অ্যান্সার শিট, জব শিট, স্পেসিফিকেশন শিট, এই বিষয়গুলো আপনাদের করতে হবে। এখন আমরা একটা একটা করে ভিতরে অ্যানালাইসিসে যাব। ওকে, হ্যাজার্ড ইন্সপেকশন আমরা পড়ছিলাম কালকে, যে আমাদের যে ইনস্টিটিউটটাতে আমরা অ্যাসেসমেন্টটা নিব, ওই ইনস্টিটিউটে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, বা কোনো বিপত্তি আছে কিনা, ওকে, বা কোনো রিস্ক বা যাই হোক না কেন আছে কিনা। তো যদি রিস্ক থাকে, তাহলে আমাদের রিস্কের এই যে 3টা লেভেল বলছিলাম, এই লেভেলগুলো দিয়ে দিছে। তাহলে এই ক্ষেত্রে দেখেন বলাই আছে
হাই যখন রিস্ক যখন হাই থাকবে তখন অ্যাক্সিডেন্টাল ডেথ মানে হইতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো রকমে কোনোভাবেই কাজ করা যাবে না। মিডিয়াম থাকলে আপনার ইনজুরি ঘটতে পারে। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যতক্ষণ পর্যন্ত রিস্কটা আছে বা যে রিস্কটা আছে ওটা যদি কভার করার মতো হয়, রিকভারি করার মতো, তাহলে রিকভারি করে তারপরে হচ্ছে আপনি আবার কাজটা চালাবেন। তো হতে পারে এটা যে 2 ঘন্টার ভিতরে একটা রিস্ক হয়ে আসছে বা একটা হ্যাজার্ড দেখা গেছে, আপনি 2 ঘন্টার মতো সেটা কভার করে বাকি আপনি আবার কন্টিনিউ করলেন। আর লো যখন থাকবে, ওকে, লো থাকলে দেখা গেছে স্টাফ বা ট্রেনিরা ডিসকমফোর্ট ফিল করবে। লো থাকলে আপনি কাজটা করে যেতে পারবেন। এখন এইখানে কি হবে দেখেন, কন্টাক্ট ইনফরমেশন বা আছে, তো নেম অফ পিপল আন্ডারটেকিং ইন্সপেকশন। তো এখানে আপনার নাম দিবেন, আপনার নাম দেওয়ার পর ডেট অফ ইন্সপেকশনে আমরা আমাদের এভিডেন্সে যে ডেটগুলো বসাবো সেই ডেটগুলো আমরা যেদিন যেই এভিডেন্সটা করব সেই দিন সেই ডেটটা দিব। ওকে, ধরেন আজকে আমি আপনাকে একটা পড়াচ্ছি, আপনাকে হ্যাজার্ড ইন্সপেকশন আজকে করাচ্ছি শুধু, তো আপনি আজকে যদি হ্যাজার্ড ইন্সপেকশনটা করেন তাহলে আজকের ডেট দিবেন। ওকে, এখন ধরেন কালকে আপনি আরেকটা করলেন এভিডেন্স, তখন ওই এভিডেন্সের ডেটটা আপনি কালকে দিবেন। মোট কথা ডেটগুলো অ্যাসেসমেন্টের আগের দিন বা অ্যাসেসমেন্টের দিন এরকম হবে না। আপনি এভিডেন্সটা যেদিন করবেন ডেটগুলো ঠিক সেই দিনেরই হবে। ওকে, এবার অস কোঅর্ডিনেটর, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির যে বিষয়টা, এটা একটা কোঅর্ডিনেটর থাকে। এই কোঅর্ডিনেটরের নাম দিবেন। প্রত্যেকটা ইনস্টিটিউটেই দেখবেন একটা নিরাপত্তা অফিসার থাকে, কোঅর্ডিনেটর থাকে। সে কোন জায়গায় কি হলো না হলো, কোন জায়গায় হ্যাজার্ড হইলো, রেগুলার ইন্সপেকশন করে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা বা ঘটলো কিনা, সেগুলো ঘটলে সমাধান করা, ইয়ে করা, এগুলোর একটা দায়িত্বে থাকে। ওকে, তো আমাদের তারপরে দেখবেন একটা ম্যানেজার থাকবে, কোঅর্ডিনেটরের পরে একটা রেসপন্সিবল ম্যানেজার থাকবে। তো আমাদের ইনস্টিটিউটও এরকম কোনো যেটা ছোটখাটো ইনস্টিটিউট, তো এখানে কোনো অস কোঅর্ডিনেটর নেই। তো অস কোঅর্ডিনেটরের জায়গায় আপনারা আক্তার স্যারের নাম দিতে পারেন। আর হচ্ছে যে হচ্ছে রেসপন্সিবল ম্যানেজার, সে হচ্ছে আমাদের চেয়ারম্যানের নাম যে আছে তার নাম দিতে পারেন হারুনুর রশিদ, হারুনুর, এমডি হারুনুর রহমান নাকি হোসেন, ওইটা ওনার নাম দিতে পারেন। আর এবার দেখেন এখানে ফ্লোর আছে, নাম্বার আছে, নো আছে, রিক্স আছে, রিক্স লেভেল আছে। ওকে, দ্যাট মিনস ফ্লোর আছে। এখন এই ফ্লোরের ভিতরে আপনি অনেকগুলো জিনিস আছে যে এইগুলোর ভিতরে কি রিক্স আছে কি নাই। তো নো মানে নো ঘরে টিক দেওয়া মানে রিক্স নাই। রিক্সের ঘরে টিক দেওয়া মানে এখন রিক্সটা কি লো নাকি হাই, না কোন জায়গায় কোন মিডিয়ামে আছে আপনার সেটা দিতে হবে। ওকে, তো এখানে দেখেন এই যে ইভেন সারফেস, নো হোলস, এই পুডিং নেলস এগুলো আছে। তো নো দিছে, নো দিছে, নো দিছে, কিন্তু এইখানে দেখেন ডাস্ট অ্যান্ড রাবিশ, এখানেও ইয়েস দিছে, রিক্স আছে। এখানে হচ্ছে রিক্স নাই, এখানে হচ্ছে রিক্স আছে, ও দিয়েছে। এর সাথে সাথে ও তাহলে দেখলো যে রিক্স আছে, তাহলে রিক্সের লেভেলটা কি, তারপরে দেখলো যে রিক্সের লেভেল হচ্ছে লো। তাহলে আমরা জানি যে রিক্স লেভেল লো থাকলে আমরা কাজটা করতে পারবো। তখন ও ডিটেলস লিখলো যে ক্লিন ডাস্ট অ্যান্ড রাবিশ প্রপারলি অ্যান্ড কিপ দ্য প্লেস টাইডি। তাহলে কাজটা কি, এই যে ডাস্ট অ্যান্ড রাবিশ দেখলো, হ্যাঁ রিক্সের লেভেল দেখলো, এবার ও বলে দিল। এখন এখানে দেখেন হু ইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন, নেম অফ ম্যানেজার। ও যে রিক্সটা দেখলো, এই যে ও যে বললো লো, আর এই ডিটেলস ওকে চেঞ্জ করতে বললো, ডিটেলস বললো, এবার অ্যাকশন নিবে কে, এই কাজটা, এই ডাস্টগুলো সরাবে কে, সেই সরাবে হচ্ছে আপনার কোর্স অর্ডিনেটর আর হচ্ছে আপনার ম্যানেজার। এই যে এখানে যে দুইজন পার্সন এখানে, তো এইখানে রেসপন্সিবল পার্সনের জায়গায় আপনি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে নাম দিবেন, আর হচ্ছে আপনার যে হচ্ছে ম্যানেজার তার নাম দিবেন। শেষ। যেখানে যেখানে আপনি লো পাবেন সেখানেই আপনার নাম দুইটা দিতে হবে, আর যেখানে পাবেন না সেখানে দেওয়ার দরকার নাই, যেখানে পাবেন শুধু সেখানেই দিবেন। ওকে, এরপরে দেখেন এই যে নাই নাই, এখানে কিছু নাই, এখানে আবার আছে, এখানে নাম দিচ্ছেন, না থাকলে নাই, দেন আপনি লাস্টে চলে আসবেন। এবার দেখেন নো রিস্ক ফাউন্ড, দ্য এনভায়রনমেন্ট ওয়ার্ক ইজ সেফ স্যাটিসফ্যাক্টরি ফর ট্রেনিং অ্যাসেসমেন্ট, ম্যানেজার নেম, ম্যানেজারের নামটা জাস্ট একটা দিলেই হবে। শেষ। এই হয়ে গেল আপনার হ্যাজার্ড ইন্সপেকশন।
ওকে, এরপরে আসবো হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। আমরা টুলস কয় প্রকার পড়ছিলাম? 2 প্রকার ম্যাম। কি কি? ফরমেটিভ এন্ড সামেটিভ। আমরা টুলস বলছি, আমি অ্যাসেসমেন্ট বলি নাই। ম্যাম Sorry, টুলস sorry. হচ্ছে আপনার ওই যে শেষে যেগুলো আপনার ওই যে চেক লিস্ট থাকবে সেগুলোকে টুল। আর আমি হচ্ছে এটা বলি নাই, প্রকারটা মনে Tools কয় প্রকার বলছে? বলি নাই যে টুলস কিভাবে চিনবেন, আমি বলছি টুলস কয় প্রকার। হ্যাঁ সেটা তো ম্যাম আমি portion-টা বলি ওই যে টুলস টুলস 2 প্রকার, একটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট আর একটা যে ইনস্ট্রাকশন। আচ্ছা, হ্যাঁ তাও ট্রাই করছেন, আমি আরেকটু বলে দেই। ইনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, ওকে। তো এই যে ইনস্ট্রাকশন বলেন, ইনস্ট্রুমেন্ট বলেন, আমরা এখান থেকেই তৈরি করব। একটু আমি এটা একটু দেখাই, দাঁড়ান একটু। আমি আপনাদের এইটা প্রোভাইড করছি, ওকে। আপনার এটা 100% ম্যাম এই যে হ্যাজার্ড গুলো দেখেছেন ম্যাম, এটা কি আমাদের সবার জন্য সেম থাকবে নাকি আমরা আপনার তো যা যা চেঞ্জ মতো করার করব? দরকার নেই, মানে চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ম্যাম, জানার আপনি জন্য যদি ধন্যবাদ। মনে করেন যে চেঞ্জ করতে চাচ্ছেন করতে পারেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখেন, তাহলে এক নাম্বার আসসালামু আলাইকুম। আপনাদের যারা ট্রেনার, এখানে দেখেন হাউসকিপিং ফর্মটা আপনাদের লাগবে না, এই যে এটা রেড কালি, এটা লাগবে না। আর রিলিভেন্ট কম্পিটেন্সি সিএস আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, সমস্যা নেই, অ্যাসেসর পার্টি। তাহলে এই দেখেন কমপ্লিট হ্যাজার্ড ইন্সপেকশনটা গেলে এবার দেখেন অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট। এই যে অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট, এটা কি? এটা হচ্ছে আপনি যে অ্যাসেসমেন্টটা নিবেন, ওই অ্যাসেসমেন্টটা নেওয়ার জন্য আপনার কোন কোন রিসোর্স লাগবে। ধরেন আপনি তো অবশ্যই স্কিল পার্টের নেবেন, হ্যাঁ। আপনার যে অ্যাসেসররা আসবে ওই দিন ডেমনস্ট্রেশনে, আপনার কি কি লাগবে, কোন কোন পিপিই লাগবে, কোন কোন টুলস ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, রিসোর্স কি কি লাগবে, ফিজিক্যাল রিসোর্স, এই সবগুলোর একটা লিস্ট আপনাকে করে মানে আগেই জমা করতে হবে যে আমার এই স্কিল পার্টটার জন্য এই এই রিসোর্সগুলো লাগবে। আপনার স্কিল পার্ট রিলেটেড দিবেন, ওকে। যেমন ফিজিক্যাল রিসোর্সের ক্ষেত্রে অ্যাসেসর দিতে পারেন, সমস্যা নাই, অবজারভার দিতে পারেন, টেকনিশিয়ান দিতে পারেন, ভেন্যু ফর অ্যাসেসমেন্ট দিতে পারেন। অ্যাসেসর হচ্ছে একজন হতে পারে বা দুইজন হতে পারে। এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ইয়ের উপর ডিপেন্ড করবে যে 10 জনের জন্য বসতেছে, 10 জনের জন্য হলে একজন অ্যাসেসর, 10 থেকে 12 জনের জন্য হলে একজন অ্যাসেসর, 20 থেকে 24 জন হলে দুইজন অ্যাসেসর, এরকম আর কি। অবজারভার হচ্ছে যে এনএসডি এর রিপ্রেজেন্টেটিভ বা আইএসসি যে কর্মকর্তা রিপ্রেজেন্টেটিভ সে। আর টেকনিশিয়ান হচ্ছে আপনি ধরেন ওই ভেন্যুতে কাজ করলেন, এখন আইটির একটা সমস্যা হইতে পারে, তো আপনাদের তো অবশ্যই টেকনিশিয়ান লাগবে সাপোর্টিভ পারসন হিসেবে, যে একটা ভেন্যু লাগবে, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল রিসোর্স, ওকে। পিপি লাগবে, এখন সবার পিপি কিন্তু এক না, যার যার সেক্টর অনুযায়ী তার তার পিপি। এখন দেখা গেছে আপনার যদি পিপি নাও লাগে তাহলে আপনি এই পিপির ঘরটা রাখবেন না, আর আপনার যদি লাগে তখন আপনি রাখবেন। তো আপনার হচ্ছে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট লাগবে, তাহলে আপনার যে স্কিল বা যে সেক্টর, ওই ওই স্কিল অনুযায়ী, ওই অকুপেশন অনুযায়ী আপনার কি কি ওই জব অনুযায়ী পারফর্ম করতে হবে, কি কি টুলস ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট লাগবে সেটা আপনি এখানে দিবেন। তারপর কোন কোন ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো আপনি এখানে দিবেন। আর যদি মনে করেন যে না আমার পিপিই লাগবে না বা পিপিই লাগলো,
টুলস ইকুইপমেন্ট আমার লাগবেই না, নাই, বা টুলস ইকুইপমেন্ট লাগলো কিন্তু ম্যাটেরিয়াল লাগলোই না, যেটা লাগবে সেটাই রাখবেন, যেটা লাগবে না সেটা ডিলিট করে দেবেন। এটার কোনো চিন্তার কিছু নাই। ওকে, এখানে দেখেন রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতে আপনি তো একটা অকুপেশনের আপনার স্কিল পার্টের সিএস নামাবেন, তো স্কিল পার্টের সিএস এর অকুপেশন থেকে আমি বলছি একটা ইউনিট নিয়ে কাজ করতে, তাহলে যে ইউনিটটা নিয়ে আপনি এই সিএসটা বানাচ্ছেন সেই ইউনিটটা আপনি জাস্ট এখানে তুলে ধরবেন। ওকে, ওই ইউনিটটা, পুরো ইউনিটটা সিএস থেকে এখানে জাস্ট তুলে ধরবেন, শুধু ওই একটা ইউনিট, পুরা সিএস না, শুধু যেই ইউনিট নিয়ে কাজ করবেন শুধু ওই ইউনিটের সিএস টুকু এখানে অ্যাড করবেন। তারপরে চলে যাব সোজা একদম অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, এই যে দেখেন এই যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের আপনার তিনটা অংশ, সেটা হচ্ছে তিনটা অংশ মিলে একটা প্ল্যানিং ম্যাট্রিক্স তৈরি হয়, তিনটা অংশ মিলে একটা প্ল্যানিং ম্যাট্রিক্স তৈরি হয়, সেটা হচ্ছে কোর্স বা প্রোগ্রাম অ্যাসেসমেন্ট প্ল্যান, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে অ্যাসেসর ইনস্ট্রাকশন শিট। ওকে, আমি আবারও বলতেছি, তিনটা টপিক মিলে এক প্ল্যানিং ম্যাট্রিক্স তৈরি হয়, সেটা হচ্ছে কোর্স বা প্রোগ্রাম অ্যাসেসমেন্ট প্ল্যান, তারপর অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, তারপর হচ্ছে অ্যাসেসর ইনস্ট্রাকশন শিট। এই তিনটা মিলে একটা প্ল্যানিং ম্যাট্রিক্স তৈরি হয়। তো এইখানে আপনার কোনো কাজ নাই, এখানে জাস্ট আপনি নেম অফ দ্য অ্যাসেসমেন্ট ডিজাইনার আপনার নাম দিবেন, আর কোয়ালিফিকেশন বা ইউনিট অফ কম্পিটেন্সিটার নাম দিবেন। ধরেন সে কোন ইউনিটটা নিয়ে কাজ করতেছে আর সে এটার দিন শেষে কোন কোয়ালিফিকেশনটা অর্জন করলো, দ্যাট মিনস লেভেল কত অর্জন করলো। হতে পারে সে গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 অর্জন করলো। ওকে, আপনার হচ্ছে বিএনকিউএফ লেভেল 3 গ্রাফিক্স ডিজাইন অর্জন করলো, বিএনকিউএফ লেভেল 3 ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের মানে কোয়ালিফিকেশন অর্জন করলো, বা দেখা গেছে আইটি সাপোর্ট কি প্রোভাইডার নাকি টেকনিশিয়ান কি যেন আছে আপনাদের, ওটা হচ্ছে লেভেল 2 অর্জন করলো। এইরকম জাস্ট হচ্ছে লেভেলটার নাম, আর এখানে হচ্ছে ডিজাইনারের নাম হিসেবে আপনার নাম, এখানে আর কাজ নাই। যা কাজ হচ্ছে যাবতীয় এই জায়গায়, এই জায়গায় হচ্ছে আপনার মেইন কাজ। কি কাজ? সেটা হচ্ছে এই জায়গা থেকেই, এই যে আমরা টুলস ডেভেলপমেন্ট করি না, আমরা যে বললাম টুলস, ইনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রাকশন ইনস্ট্রুমেন্ট তৈরি করাই হয় হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেটা সেটা তৈরি করা হয় এখান থেকে। এখান থেকে আপনার এই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা হয় কিভাবে, সেটা হচ্ছে এখানে খেয়াল করবেন, কোয়ালিফিকেশন দেওয়া থাকবে, কোন কোয়ালিফিকেশন সে অর্জন করবে। যেমন এই যে দেখেন এনএসসি 3 ইন কুকিং ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর, দ্যাট মিনস সে হচ্ছে কোয়ালিফিকেশন লেভেল 3 মানে 3 অর্জন করবে কুকিং এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরের উপর। ওকে, ইউনিট কোড অ্যান্ড টাইটেল, এটা আপনি যে ইউনিটটা চুজ করছেন ওই ইউনিটের কোড আর এই যে ওই ইউনিটের টাইটেল দিবেন। এবার ইউনিট ডেসক্রিপ্টর, আপনি যে ইউনিটটা চুজ করছেন ওই ইউনিটের দেখবেন যে ইউনিট ডেসক্রিপ্টর দেওয়া থাকে, তো ওই ইউনিট ডেসক্রিপ্টরটা আপনি কপি পেস্ট করে এখানে বসায় দিবেন, শেষ। এবার দেখেন অ্যাসেসমেন্ট প্রসেস। ওকে, অ্যাসেসমেন্ট প্রসেস বলেন বা মেথড বলেন, যাই বলেন না কেন, তো আমাদের তিনটা পদ্ধতিতে বা তিনটা প্রসেসে আপনার অ্যাসেসমেন্টটা নেওয়া হয়, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন, ওরাল, রিটেন, বা রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল। এটা এখানে যেভাবেই মানে সিরিয়াল করেন না কেন কোনো সমস্যা নাই। তো এই তিনটা পদ্ধতি। এরপরে দেখেন এখানে ইন্টারভিউ বা পোর্টফোলিও থাকে, এটা আপনার কোনো কাজ নাই, এই যে ডি এর কোনো কাজ নাই, ডিটাকে জাস্ট এভাবে সাজিয়ে রাখবেন, ডি এর কোনো কাজ নাই। ওকে, এবার এখানে দেখেন ইউনিট কোড লেখা, এখানে এলিমেন্ট বা পারফরমেন্স ক্রাইটেরিয়া লেখা, আর এখানে এ বি সি
এ ফর ডেমনস্ট্রেশন, বি ফর ওরাল, সিলেন, ইউনিট কোড সেম, যে আপনি একটা ইউনিট নিয়ে কাজ করতেছেন, ইউনিট কোডটা হচ্ছে ওই ইউনিটটা। ওকে, তারপর এলিমেন্টস আর পারফরমেন্স ক্রাইটেরিয়াটা একটু আপনাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আপনি যে ইউনিটটা চুজ করছেন ওই ইউনিটের এলিমেন্টসটা নেবেন, আর ওই ইউনিটের এগেইনস্টে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া সেই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো নেবেন। আবারও আপনার যতটা ইউনিট মানে এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট আপনার নিতে হবে, আর ওই এলিমেন্টের এগেইনস্টে প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনার নিতে হবে। ওকে, ধরেন এলিমেন্ট দিলেন হচ্ছে 1 দিয়ে 1, আর পারফরমেন্স ক্রাইটেরিয়া দিবেন হচ্ছে 1.1, মানে এলিমেন্টটা দিলেন 1, তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো দিবেন হচ্ছে 1.1, 1.2, 1.3, আবার এলিমেন্ট শুরু হচ্ছে 2, আবার পারফরমেন্স ক্রাইটেরিয়া শুরু হবে 2.1, 2.2 এরকম করে। এটুকু বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি ম্যাম, বুঝতে পারছি। Yes, miss. কেউ কি আছেন? খাওয়ার শব্দ নাই? ঘুমায় গেছেন আপনারা? না, এই যে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। এতক্ষণ কোথায় ছিলেন? আরেকবার বুঝাবো যে এই কথাটা বলেন নাই কেন? এখন না, কেন আইসা আমি ঢাকা থেকে এইটা বলার মানে বুঝাইতে বলতেছেন? ম্যাম, কাইন্ডলি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলেন। ম্যাম, ওই যে একটা কথা আমি আর কি বুঝতে পারিনি তখন, যে আমি তো এখন টিটিসি তে কম্পিউটার অপারেটরের চাকরি করছি। তো তখন বলা হলো যে টিটিসির নাম দেওয়া যাবে না, তাহলে বললেন আশেপাশে কোনো প্রতিষ্ঠানের নাম দিতে, মানে কেমন ধরনের প্রতিষ্ঠানের নাম দেওয়া যেতে পারে? যেমন ধরনের দেখেন এই যে টুইস্টোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এটা একটা প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে হুম। আপনার সানফ্লাওয়ার কি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এইরকম একটা প্রতিষ্ঠান। আচ্ছা, এশিয়া আমাদের ইনোভেশন টেকনোলজি, এটা একটা টিটিসির প্রতিষ্ঠান। টিটিসির পাশে একটা মেরিন আছে, মেরিনের নাম কি দেওয়া যাবে? কি নাম আছে? মেরিনা? মেরিন মেরিন একটা প্রতিষ্ঠান, মেরিন মেরিন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ওই প্রতিষ্ঠানের নাম কি দেওয়া যাবে? এইসব নাম দিয়েন না, আপনি লাগলে একটা বানায়া দেন, আপনি আপনার নামে একটা বানায়া দেন যে অমুক খন্দকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা তমুক খন্দকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, একটা নাম বানায়া দেন। এটা নিয়ে কোনো ফ্যাক্ট না স্যার, এটা আহামরি কিছুই না, আপনাকে দেখবেও না, জিজ্ঞাসাও করবে না। ম্যাম আমার বিউটিফিকেশন ছিল। ধন্যবাদ। ম্যাম আমার পার্লারের ট্রেনিং সেন্টারের নাম লিখবো? হ্যাঁ নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার নিজস্ব, ওটা লিখলে কোনো সমস্যা হবে না তো? না, ওই পার্লার দিয়ে দিতে পারেন, কিন্তু ওই পার্লার তো ঠিক আছে, পার্লারের নাম দিলেন, ইনস্টিটিউট হ্যাঁ, কি ওই ট্রেনিং পার্লার? সেন্টার, ওটা এনএসডি এর ট্রেনিং সেন্টার। আচ্ছা বুঝতে পারছি, জি দিয়েন, সমস্যা নাই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন তারপর। এবার আসবে হচ্ছে আসল বিষয়। ওকে, এতক্ষণ যে এই বুঝাইলাম এই বিষয়টুকু, এই বিষয়টুকুর আসল বিষয় এখন আসবে। এই যে এইখানে আমি তো ক্রাইটেরিয়ার কথা বলিই নাই স্যার, ওইটা হবে এলিমেন্টস অফ কম্পিটেন্সি। আপনার এই যে দেখেন, আপনারা কি সিএস ভুলে গেছেন কিনা জানি না, কোনো সমস্যা নাই, আমি আরেকবার দেখাই দিচ্ছি। একটু দাঁড়ান। এটা না, সিরিয়াল, এই যে দেখেন, এই যে এলিমেন্ট, এই যে এলিমেন্ট গুলো, এই যে প্রথম এলিমেন্ট, এই যে 1 নাম্বার এলিমেন্ট, এই 1 নাম্বার এলিমেন্টের এগেইনস্টে দেখেন আবার কতগুলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, দেখছেন? তাই প্রথমে এলিমেন্টের নাম দেখতে দিবেন, পাচ্ছি এই না। এলিমেন্টের এগেইনস্টে দেখেন। কেন দেখ? আবার আচ্ছা তাহলে বের দেখতে হয়ে যাবে। পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা সমস্যা আমি নাই, যে দেখতে পাচ্ছেন একটু পরে ঠিক হয়ে যাবে, একটু দেখেন। তাহলে এই যে দেখেন প্রথম এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের ভিতরে আবার দেখেন এই যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো আছে না, এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো নেবেন। তাহলে প্রথমে হচ্ছে এলিমেন্ট নেবেন,
এক নাম্বার এলিমেন্ট, এই এক নাম্বার এলিমেন্টের এগেনস্টে দেখবেন এই যে 1.1, 1.2, 1.34 করা যতটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সবগুলো নিয়ে নেবেন। ওকে, এরপর দেখেন এই যে নিলেন, নেওয়ার পরে এরকম করে আপনার যতটা এলিমেন্ট নিলেন আর ওই এলিমেন্টের এগেনস্টে যতটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সব আপনার নিতে হবে, বাদ দেওয়া যাবে না। এবার দেখেন এই যে এইখানে প্রত্যেকটা এলিমেন্টের এগেইনস্টে আপনি এবার চুজ করবেন যে প্রথম পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আপনি রিটেন, ডেমনস্ট্রেশন, ওরালের কি করতে চান। হ্যাঁ, আপনি কি ওরাল কোশ্চেন করতে চান নাকি রিটেন, ডেমো, ওরাল, শুধু কি ওরাল করতে চান নাকি ওরাল রিটেন করতে চান নাকি রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল সবই করতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে আপনি মনে করলেন যে আপনি শুধু এইখান থেকে এটাই করবেন। তারপরে 2 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আপনি কি করতে চান, রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল কোন জায়গায় রাখতে চান সেটা টিক দিলেন। এরপর 3 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আবার চুজ করলেন যে আপনি রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল কি করতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, এরকম করে করে আপনার যতটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে আপনি প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করবেন যে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া এগেইনস্টে আপনি কি করতে চান। ওকে, এইবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে 3 আছে না, 3 3 বলে 3 দিয়ে কি বোঝানো হয়েছে, কারো কোনো আইডিয়া আছে? পার্সেন্ট ভুল বলেন, কোনো সমস্যা নাই, ম্যাম এখানে 3 এর কিন্তু অর্থ 3 দ্বারা আমরা কি বুঝি? 3 নম্বর হ্যাঁ, এলিমেন্ট। তিনটা, এলিমেন্ট অফ এটা হচ্ছে এলিমেন্ট কম্পিটেন্স। আর না, আর কিসের 3.1 হচ্ছে বেসিস আছে? সাব এলিমেন্ট। না স্যার, হয় না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি বলি এবার। এই 3 দ্বারা বোঝানো হয়েছে যে আপনি এই প্রথম এলিমেন্টের যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থেকে কয়টা মেথড কভার করলেন। দ্যাট মিনস এই আমাদের মেথড হচ্ছে 3টা, রিটেন, ডেমো, ওরাল। আপনি দেখেন এখানে আপনি 2 নাম্বার আর 3 নাম্বার, 1 নাম্বার এলিমেন্টের 2 নাম্বার আর 3 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে ডেমনস্ট্রেশন মিলেন। তারপরে হুম 1 নাম্বার এলিমেন্টের টেস্টে প্রথম পারফরমেন্স থেকে ওরালের 3টাই নিলেন, ওরাল কোশ্চেন করলেন 3 থেকেই। এরপরে 1 নাম্বার এলিমেন্টের প্রথম এই পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে রিটেনের কোশ্চেন করলেন। তাহলে আপনার এখানে ওরালও কমপ্লিট হইলো, ডেমো হইলো, রিটেনও হইলো। 3টা মেথডই আপনি কভার করলেন না স্যার ম্যাডামরা? জি, বুঝতে পারছি। তাহলে এই যে 3টা মেথডই আপনি কভার করছেন, এইটাই বুঝাইছে যে আপনি এই প্রথম এলিমেন্টের যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থেকে আপনি এই 3টা এলিমেন্ট কভার করছেন। ওকে, এখন কথা হইছে যে ম্যাডাম তাহলে আমি এক, হ্যাঁ বলেন। হ্যাঁ, দ্বিতীয় আপনার যে সাব এলিমেন্ট 2.1 এখানে তো 4টাই ক্রাইটেরিয়া কভার করা হয়েছে। ওইটা ভুল আছে স্যার, ওইটা টিকটা উঠানো হয় নাই, ওইটা ইয়া না। ডি তো আপনার পুরো বাতিল যাবে, ডি হবেই না, বুঝতে পারছেন? জি, ডি বাতিল যাবে, ডি হবে না। এবার দেখেন, খেয়াল করেন, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা সাফিসিয়েন্ট পড়ে আসছিলাম, রুলস অফ এভিডেন্স, সাফিসিয়েন্ট কথাটা পড়ছিলাম যে আপনার মাল্টিপল সোর্স থেকে এভিডেন্সটা কালেক্ট করতে হবে আর 4 ডাইমেনশন কভার করতে হবে। তো মাল্টিপল সোর্স থেকে যখন আপনি এভিডেন্সটা কালেক্ট করবেন তখনই কিন্তু আপনার 4 ডাইমেনশন এমনিই কভার হয়ে যাবে। কিভাবে? 4 ডাইমেনশনে আপনার টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল, এনভায়রনমেন্টের বিষয়টা আছে। তো আপনি যখন কন্টিজেন্সি আপনার মূলত আস্ক করা হয় ওরালে, এখন আপনি ওরালে করলেন না, ডেমনস্ট্রেশনে করলেন, ওকে, বা রিটেনে করলেন, যে কোনো একটা করলেন, তো এখান থেকে কিন্তু আপনার সাফিসিয়েন্ট হয়ে যাবে বিষয়টা। কিন্তু কথা হচ্ছে আপনারা চাইলেই, এখন কারো মনে প্রশ্ন উঠতে পারে যে আমি সব জায়গায় শুধু এক 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 দিয়ে রাখবো, হবে না। আপনার 3টা মেথডই কভার করতে হবে, বা সর্বনিম্ন আপনি 2টা মেথড কভার করতে হবে, কিন্তু একটা মেথড কোনো মতেই দেওয়া যাবে না।
এমন হওয়া যাবে না যে শুধুমাত্র একটা মেথড আপনি দিচ্ছেন, দ্যাট মিনস এইখানে শুধু এক এক বা শুধু এই একটা ঘরে টিক চিহ্ন এরকম থাকা যাবে না। সর্বনিম্ন 2টা আর সর্বোচ্চ 3টা মেথডই আপনার কভার করতে হবে। যদি আপনি 3টা মেথডই কভার করেন তাহলে এটা ভালো, কিন্তু সর্বনিম্ন 2টা। ধরেন আপনি চাচ্ছেন না যে এখান থেকে ওরাল করতে বা ডেমনস্ট্রেশন বা রিটেন করতে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বারবার বলতেছি সর্বনিম্ন আপনার প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়াই আপনার কিন্তু টিক চিহ্ন দিতে হবে। ওকে, হোক সেটা রিটেনে দেন, ওরালে দেন বা ডেমোতে দেন, যেখানেই দেন না কেন প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়ার ঘরেই আপনার টিক দিতে হবে, কোনোটা আপনার মিস দেওয়া যাবে না। ওকে, আর সর্বনিম্ন 2টা ঘর কভার করতে হবে, মানে 2টা মেথড কভার করতে হবে, আর সর্বোচ্চ 3টা। এইরকম করলেই তখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইবার আসি, এই যে আপনি করলেন এখানে, এই ভিত্তিতে এখন এইখানে যেই যেই বিষয়গুলোতে আপনি ডেমনস্ট্রেশনে সিলেক্ট করছেন যে আপনি ডেমনস্ট্রেশনে এগুলো দেখবেন, ডেমনস্ট্রেশনের জন্য হয় কোনটা, ডেমনস্ট্রেশন তো মেথড, তাহলে ডেমনস্ট্রেশনের টুলস কালেক্ট করার জন্য বা এভিডেন্স কালেক্ট করার জন্য কি হয়, ডেমনস্ট্রেশনে অবজারভেশন চেকলিস্ট। ওকে, আপনার তখন একটা অবজারভেশন চেকলিস্ট তৈরি করতে হবে। তো এইখানে যেই যেই বিষয়গুলোতে এই ঘরে আপনি টিক দিচ্ছেন যে এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আমি অবজার্ভ করব, তখন ওই অবজারভেশন চেকলিস্টে শুধু এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোই যাবে, যেই পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনি এইখানে টিক দিচ্ছেন অবজারভেশনের জন্য। ওকে, আবার ওরালের জন্য এখানের যেই এই যে বি ঘরে আপনি বি ঘরে টিক চিহ্ন দিচ্ছেন হচ্ছে ওরালে কোশ্চেন করার জন্য, তো ওরালে আপনার কোশ্চেন হয়। তাহলে এই যে বি ঘর থেকে যেই যেই বিষয়গুলো, যেই যেই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আপনি টিক দিচ্ছেন, ঠিক ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো থেকেই আপনার ওরালে কোশ্চেন করতে হবে। অন্য কোনো পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আপনি কোশ্চেন করতে পারবেন না যেটাতে আপনি টিক দেন নাই। এরপরে সি ঘর হচ্ছে রিটেন, একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকেই কোশ্চেন করতে পারবেন। দেখেন 1 2 3 4 এই 4টা পারফরমেন্স ক্রাইটেরিয়া সি ঘরের, আপনি 4টা ঘরে দাগ দিয়েছেন, তাহলে এই 4টা থেকেই আপনি শুধু রিটেনের জন্য কোশ্চেন করতে পারবেন, অন্য কোনো ঘর থেকে আপনি রিটেনের কোশ্চেন করতে পারবেন না। এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানের ম্যাট্রিক্সের বিষয়। ওকে, এখান থেকে আপনি টুলসটা ডেভেলপমেন্ট করবেন, আপনি এই ম্যাট্রিক্স থেকেই সিলেক্ট করে ফেলতেছেন আপনি কার জন্য কি করবেন, কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আপনি কোন মানে ওরাল ডেমনস্ট্রেশন রিটেন কি চুজ করবেন, কি কোশ্চেন করবেন, কি অবজার্ভ করবেন ওই ক্যান্ডিডেটের। ওকে, কোন কম্পিটেন্সিটা আপনি কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে করতে চাচ্ছেন, এখান থেকেই আপনি সিলেক্ট করবেন বা চুজ করবেন। আমি কি বুঝাতে পারছি? নিচে জি যাই ম্যাম। আরো দেখেন, এবার আপনার সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট শিট তৈরি করতে হবে। এখানে একটা কথা আছে, দেখেন এখানে কোয়ালিফিকেশন দেওয়া থাকবে, কোয়ালিফিকেশন দেওয়া থাকবে, আপনি কোন কোয়ালিফিকেশন অর্জন করবেন, এই যে এখানেও দেওয়া ছিল কোয়ালিফিকেশন, এইগুলা সব মানে একটা দিলেই আপনি কপি পেস্ট করে দিতে পারবেন, এই যে কোয়ালিফিকেশন। তারপরে হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সির নাম দিবেন, কোন ইউনিট অফ কম্পিটেন্সি আপনি চুজ করছেন, ওই যে যেটা নিয়ে কাজ করতেছেন সেটা। তারপরে হচ্ছে এই যে ইন্ট্রোডাকশনের এটা কপি থাকবে। এবার এইখানে একটা কথা যে ক্যান আই, আমি পারি, ক্যান মানে ক্যান আই মানে হচ্ছে আমি পারি, আমি পারি বলে এখানে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে, তার মানে আপনি এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোর সব বিষয়গুলো আপনি পারেন। অ্যাসেসর আপনারা দেখবেন, আপনারা যারা স্কিল পার্ট দিচ্ছেন ওই স্কিল পার্টে খেয়াল করবেন, অ্যাসেসমেন্টের দিন আপনাকে একটা শিট দিছে যে আপনারা এখন সেলফ অ্যাসেসমেন্ট করবেন, নিজেকে নিজে যাচাই করবেন বা মূল্যায়ন করবেন। এখানে ইয়েস বা নো ঘরে 2টা টিক আছে, ইয়েসের ঘরে আপনার টিক চিহ্নটা দিতে হবে। আপনি যদি ভুল করেও নোর ঘরে টিক দেন তখন আপনি ওই অ্যাসেসমেন্টে ওই দিন বসতে পারবেন না, কারণ আপনি তাহলে নিজেকে নিজেই যাচাই করে বলে দিলেন যে আপনি পারেন না ওই বিষয়টা। আর আমাদের যে এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট হয়, এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টে আমরা সম্পূর্ণ লার্নিং না হওয়া পর্যন্ত অ্যাসেসমেন্টে বসি না বা বসতে পারবো না, এরকম বলা আছে।
তাহলে সেলফ অ্যাসেসমেন্টটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এখন যদি এই সেলফ অ্যাসেসমেন্টে আপনি ক্যানাই দেন, তার মানে কি আপনি এখন বর্তমানে সব কাজগুলো করতে পারেন। ওকে, এর জন্য আপনার কি করতে হবে, এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে, এই সব পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোকে স্কিলে আনতে হবে বা প্রেজেন্ট ফর্মে আনতে হবে যে আপনি পারেন। এখানে যে ভার্বগুলো আছে, বিষয়গুলো, এগুলো আপনার পাস্টে দেওয়া থাকবে, কিন্তু পাস্টটাকে আপনার প্রেজেন্টে করতে হবে সবগুলাকে। ওকে, তো এখন কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটা আমরা এখন দেখব। আমাদের সবগুলোকে স্কিলে করতে হবে আর এটাকে প্রেজেন্টে করতে হবে। তো কিভাবে আমরা আমাদের সিএস থেকে প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া নিব, মানে প্রত্যেকটা এলিমেন্টের যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলোকে আমরা ফার্স্ট স্কিলে করব, স্কিলে তৈরি করে আমরা এইখানে বসাবো। এই যে এখানে এই ক্যানাইয়ের এখানে নিচে যে এখানে আমরা বসাবো। ওকে, তো আমরা এখন ইয়েতে যাই, একটা সিএস, এই যে সিএস নিলাম, সিএস এর এটা না, আমি দাঁড়ান একটু নিচ্ছি। আচ্ছা, এটা দেখি, এটা এই ধরেন এটা থেকে নিলাম। হ্যাঁ, এই যে এলিমেন্ট, এই স্কিলে করতে হবে, স্কিলে করে তারপরে আপনি ওই যে ইয়ে দেখলেন, এই যে এইখানে বসাইতে হবে। প্রত্যেকটাকে একটা একটা ধরে ধরে স্কিলে করে তারপরে আপনার এখানে বসাইতে হবে। তো কিভাবে বসাবেন এখন আমরা এটা দেখব। সেটা হচ্ছে এই যে খেয়াল করেন, এই যে দেখেন আমি পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো নিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, ওকে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। আমরা মোটামুটি 3-4টা করব, তাইলে আমরা বুঝতে পারবো আসলে। দেখেন এই যে 4 নাম্বার, ওকে, আর এটা হচ্ছে 5 নাম্বার, এই যে 5 নাম্বার। এখন আমরা প্রত্যেকটার একটা ব্রেকডাউন দিই। এই যে এখন খেয়াল করেন আপনি স্কিলে করবেন কিভাবে। এখানে কি লেখা আছে একটু পড়বেন একজন। স্যার ম্যাডামরা একটু পড়বেন। Cause is followed and কি personal লেখা protective আছে? equipment is used. ম্যাম এখানে আছে was is followed and personal protective equipment used. হ্যাঁ, এখন আপনাকে ক্যানাই বা প্রেজেন্টে করার জন্য বা স্কিলে করার জন্য সর্বপ্রথম নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বগুলো বাদ দিতে হবে। অক্সিলারি ভার্বের ভিতরে অনেকগুলোই আছে, 8টা আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বিষয়গুলা। তারপর হ্যাভ, হ্যাজ, এগুলো বাদ দিতে হবে। তো এখানে দেখেন ইজ আছে, ফার্স্ট অফ অল আপনাকে এই ইজ বাদ দিতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো যা আছে এগুলো আপনার বাদ দিতে হবে, এই অক্সিলারি ভার্বগুলো বাদ দিয়ে এই ভার্বের পরে যে একটা ভার্ব আছে, এই যে অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা আছে পাস্ট টেন্সে করা ইউজড, এই ইউজডটাকে আপনি সামনে আনবেন। এই যে আনলেন, কিন্তু এখানে কথা হচ্ছে ইউজড আছে আপনার পাস্টে, এটাকে আপনার প্রেজেন্ট করতে হবে। ইউজের ডিটা কেটে দিতে হবে, দিতে হবে।
বাদ দিতে হ্যাঁ হবে। প্রেজেন্ট বিটা বাদ দিলে আপনার প্রেজেন্ট হয়ে যাবে ইউজ। ওকে, ইউজের পরে হ্যাঁ ইউজের পরে আপনি এই যে প্রথমে পরে চলে আসবেন। ওকে, ইউজের পরে এই যে প্রথম একটা অবজেক্টিভ আছে এটাতে চলে আসবেন, অস ইউজ অস হয়ে গেল, ইউজ অস। হ্যাঁ, এন্ড কথাটা নিয়ে আসবেন, এন্ড এরপরে দেখেন এখানে আরেকটা ইজ আছে, খেয়াল করেন এই ইজও বাদ যাবে। ওকে, ইউজ, খেয়াল করেন এখানে দুইটা ইজ আছে, ইজের পরেই কিন্তু দুইটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব। তো আপনি চাইলে আগে এইটাও আনতে পারেন বা আপনি চাইলে এটাও আনতে পারেন। আপনি যদি গ্রামারে বা ইংলিশে ভালো হন তাহলে সমস্যা নাই। তাহলে দেখেন আপনি চাইলে এটাও করতে পারেন যে ফলো অস এন্ড ইউজ পিপি, এভাবেও লিখতে পারেন বা আপনি এভাবেও লিখতে পারেন ইউজ পিপি এন্ড ফলো অস। বুঝতে পারছেন? আপনি চাইলে দেখেন এটা দুইটা, ধরেন এইটা নাই, এইটুকু নাই, অস ইজ ফলোয়েড থাকলো। আমার কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু দুইটা ভার্ব হওয়ার কারণে, দুইটা অক্সিলারি ভার্ব, দুইটা ইজ হওয়ার কারণে আপনার কিন্তু কথাটা একটু ঘুরানো আসবে। তাহলে খেয়াল করেন, ধরেন আপনি এই প্রথমটাই ধরলেন, শেষেরটা ধরলেন না, প্রথম ইজের ধরলেন, ইজের পরে এই যে ভার্ব নিয়ে আসবেন। ওকে, এই ভার্বটাকে সামনে নিয়ে আসলেন। ফলো এড আছে, ফলো এড পাস্টে আছে, তাহলে ফলো, তারপরে ভার্বের পরে ইজের আগে যে জিনিসটা আছে ওইটাকে সামনে নিয়ে আসবেন, ফলো অস। ওকে, এন্ড এবার এটাতে আসবেন, এন্ড লিখলেন, এবার এটাতে এন্ড ইউজ। ওকে, ইউ এস ই, ডি কিন্তু আমি কেটে দিছি, ইউজ পিপিই। আর কথাটা বুঝতে পারছেন? ইয়েস মিস। এবার খেয়াল করেন, আপনি এখানে এই কথাটার মানে হচ্ছে, আপনি এই কথাটার মানে হচ্ছে যে আপনি অস ফলো করতে পারতেন এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইউজ মানে ইকুইপমেন্টও আপনি ইউজ করতে পারতেন, কিন্তু ওইখানে আপনাকে বলা হয়েছে যে ক্যান আই, আমি পারি। তাহলে পারতেন, এখন তাহলে পারেন না, তাহলে আপনি অ্যাসেসমেন্টে বসার জন্য যোগ্য না। আর কথা বুঝতে পারছেন? এর জন্যই আমাদের এরকম কষ্ট করে প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আগে স্কিলে পরিণত করতে হয় যে আমি পারি। এখন কথাটা দেখেন কি হয়েছে, ক্যান আই, এবার দেখেন ফলো অস অ্যান্ড ইউজ পিপি, আমি পারি কি করতে, অস ফলো করতে এবং পিপি ইউজ করতে। আমার কথাটা বুঝতে পারছেন? 2 নাম্বারটা গেলে আরেকটু ইউজ হবে, দেখেন মানে ইজি হবে আপনাদের জন্য। দেখেন এটা হলো এক নাম্বার। এবার 2 নাম্বারটা দেখেন, আমি আরেকটা দেখাই আপনাদের। এখানে আর একটাই ভার্ব আছে, এই যে আর, তাহলে আর কি বাদ যাবে, আর বাদ। এবার আর এর পরে ডিসক্রাইবড আছে, এইটা সবার সামনে আসবে, ডিসক্রাইবড নিলেন, কিন্তু এখানে ডিসক্রাইবড ফার্স্টে আছে, তাহলে ইডি বাদ, ডিসক্রাইব হবে, ডিসক্রাইব। এরপরে কি করবেন, আর এর আগে যে অংশটুকু আছে এটাকে নিয়ে আসবেন, স্টক রু অ্যান্ড স্যুপ। ওকে, ডিসক্রাইব সস স্টক রু এন্ড অ্যান্ড স্যুপ। স্যুপ। হ্যাঁ, সস অ্যান্ড স্যুপ। তাহলে আপনি কি করতে পারেন, আপনি এই সস স্টক রু স্যুপ এগুলা কি, এগুলো আপনি ডিসক্রাইব করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন বা বর্ণনা করতে পারেন। এবার আপনারা কেউ একজন এটা বলেন তো 3 নাম্বারটা কি হবে? ফার্স্টে কি হবে একজন বলেন, সিলেক্ট কেউ কি সিলেক্ট বলছেন? ইডি বাদ Select হবে। বলেন। সিলেক্ট হবে, সিলেক্ট সিলেক্ট। সিলেক্ট, আগে হবে সিলেক্ট, তাতে হবে সি এল ই সি টি, সিলেক্ট। কিভাবে বুঝলেন সিলেক্ট হবে? ওই যে আর আছে না লাস্টে সিলেকশন আছে। অক্সিলারি ভার্বের পরে যেটা থাকে। Auxiliary, হ্যাঁ, তাহলে আরটা তো বাদ যাবে, এটা তো বললেন না যে ম্যাডাম এখানে আর আছে, আর বাদ হ্যাঁ, যাবে। আর বাদ যাবে। তারপর তারপরে হবে ডিফারেন্ট টাইপস অফ
different Different type of type stocks, ropes and টাইপ soups না হ্যাঁ টাইপ to be অফ cooked. টাইপ অফ হবে না, টাইপস হবে। তারপর ওই যে সুপস তারপর পর্যন্ত হবে। soups and roofs সুপস সিলেক্টের পরে ম্যাডাম ফুল স্টপ হয়ে গেছে। বুঝি নাই। টাইপ অফ স্টকস রক্স সুপস Type soup cook হবে। কুক হবে এটা। কুক, এই তো হয়ে গেছে। এটা হ্যাঁ কুক হবে কারণ সিলেক্ট নিলেন। হ্যাঁ হ্যাঁ, এবার ডিফারেন্ট টাইপস হ্যাঁ অফ রু এন্ড স্টক রু এন্ড স্যুপ টু বি কুক, আপনি কুক করতে পারেন। প্রেজেন্ট হ্যাঁ ফর্মে আনতে হবে। হ্যাঁ, হ্যাঁ প্রেজেন্ট ফর্মে কুক। ডাবল কুক। ওকে ওকে, শেষ। ইয়েস। এবার এইটা আরেকজন বলেন দেখি কেউ পারেন কিনা। এটা কি আছে? 5 এটাও আর নাম্বারটা বাদ বলেন তো। যাবে, এটাও আর বাদ যাবে। আর বাদ, তারপর তারপর হচ্ছে সিলেক্ট হবে, হ্যাঁ তারপর হবে ইনগ্রেডিয়েন্টস অফ স্টকস কুক প্রসেস এন্ড সুপস। আচ্ছা, এই যে বাদ গেল, বসলো, শেষ। কমপ্লিটেড। এবারে এটা আরেকজন বলেন তো, এটা কি হবে? 6 নাম্বারটা কি হবে? আমি বলবো সিলেক্ট ইকুইপমেন্ট আর বাদ যাবে, দেন সিলেক্ট আর ইকুইপমেন্ট বাদ গেলে কি হবে? 6 নাম্বারটা বলছি সিলেক্ট আমি। 6 নাম্বারটার জন্য হ্যাঁ, সিলেক্টেড ছিল, এটা সিলেক্ট আচ্ছা, হবে, প্রেজেন্ট ফর্মে আসবে। সিলেক্ট, তারপর ইকুইপমেন্ট আচ্ছা ইকুইপমেন্ট ইউটেন্সিলস টুলস দিলাম, হ্যাঁ।